হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেইন করব সেরেন্ডিপিটি এম্বারেস এপিসোড 5। এপিসোডের শুরুতে পাস্টের 2013 সালের সিন দেখানো হয়, যেখানে হংজু বসেছিল আর ক্যাং হো রাস্তার অপোজিটে দাঁড়িয়ে হংজুকে দেখছিল। ক্যাং হো হংজুর জন্য কিছু বই নিয়ে আসে। সে হংজুর কাছেই যাচ্ছিল, কিন্তু তখন তার কাছে তার মায়ের কল আসে। ক্যাং হো ফোন রিসিভ করে। তার মা তাকে বলে, আমরা আমেরিকা চলে যাব আর তোমার এখানে পড়াশোনা করার আর কোনো দরকার নেই। এটা বলে সে ফোন রেখে দেয়। অন্যদিকে হংজু ক্যাং হোকে দেখতে পাই। সে ক্যাং হোকে বলে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। সে দৌড়ে ক্যাং হোর কাছে আসছিল। প্রেজেন্টে আমরা দেখতে পাই ক্যাং হো হংজুকে কিস করে। তখন ক্যাং হোর ফোন বেজে ওঠে আর হংজু ক্যাং হোকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। হংজু ক্যাং হোকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখন ক্যাং হো বলে, তুমিও তো সরে যেতে পারতে। হংজু বলে, আমি অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম আর আজকের পর আমার সাথে এমন মজা আর কখনোই করবে না। ক্যাং হো বলে, এটা কোনো মজা নয় আর আগে কখনো মজা ছিলই না। আমি তোমাকে আগেও পছন্দ করতাম আর এখনো পছন্দ করি, সব সময় পছন্দ করি। এটা শুনে হংজু অনেক চমকে যায় আর বলে, আমি তোমাকে আগে পছন্দ করতাম না, এখনো করি না আর কখনোই পছন্দ করব না। ক্যাং হো বলে, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তুমি হয়তো আগে আমাকে পছন্দ করতে না, কিন্তু ফিউচারে কি করে শিওর দিচ্ছ? ফিউচারে তো আমাকে তুমি পছন্দ করলেও করতে পারো। হংজু বলে, আমরা শুধুই ফ্রেন্ড, এর বেশি কোনো কিছু না। তখন ক্যাং হো বলে, ফ্রেন্ডরা তো কিস করে না, কিন্তু আমরা তো কিস করেছি একে অপরকে, এটার ব্যাপারেও ভেবে দেখো। আর এটা বলে ক্যাং হো ওখান থেকে চলে যায়। হাইজিনকে তার স্কুলে দেখতে পাই। তখন সে কিয়ংতাককে দেখতে পাই। কিয়ংতাককে হাইজিন হাই বললে কিয়ংতাক ইগনোর করে রুমের ভিতরে চলে যায়। ইয়ংতাক স্কুলের মধ্যে চলে গেলে হাইজিনও তার পেছনে পেছনে যায়। আর ইয়ংতাককে হাইজিন ফলো করতেই থাকে। যেখানে সে যায় হাইজিনও ঠিক সেখানেই যাচ্ছিল। ইয়ংতাককে খোঁজার জন্য হাইজিন একটি রুমের মধ্যে আসলে সেখানে ইয়ংতাককে পায় না। আর আমরা দেখতে পাই ইয়ংতাক ওই রুমের মধ্যেই লুকিয়েছিল। হংজুকে দেখি যে সংপিলের রেস্টুরেন্টে এসেছিল আর সংপিলকে হেল্প করছিল তার কাজে, কিন্তু সে পেঁয়াজগুলোকে একটু বেশি কেটে ফেলছিল। তখন সংপিল বলে, তুমি পেঁয়াজগুলোকে কাটছো নাকি এগুলোকে গায়েব করছো? হংজু সংপিলকে জিজ্ঞাসা করে যে সে এখনো ডেট কেন করেনি। তখন সংপিল তাকে বলে, যখনই আমি তোমাকে বলেছি একটি ডেটের জোগাড় করে দাও, তখনই তুমি আমাকে ইগনোর করেছো। আর এমনিও আমি এখন ডেট করতে চাই না, আমি চাই আমার ক্যারিয়ার আগে ভালোভাবে ঠিকঠাক হোক, তারপরে ডেট করব। সে হংজুকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে হঠাৎ এই কথা কেন শুনলে? তুমি কি কাউকে ডেট করছো নাকি? হংজু বলে, না, এমন কোনো ব্যাপার না। বেককে দেখি, যার বিল্ডিং এর সামনে একজন মেয়ে গাড়ি পার্ক করেছিল। সে ওই মেয়েটির কাছে কল করে আর আমরা দেখতে পাই মেয়েটি ছিল হাইজুক। বেক হাইজুককে বলে, আমি তোমাকে কতবার বলেছি আমার বিল্ডিং এর সামনে গাড়ি পার্ক করবে না। হাইজুক বলে, এটা তোমার বিল্ডিং না, এটা আমার বিল্ডিং, আর গাড়ি আমি আমার বিল্ডিং এর সামনে পার্ক করেছি। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। তাদেরকে দেখে সমস্ত কলিগরা বলছিল বেকের কাছে যে বিল্ডিং, এই বিল্ডিংটি হাইজুক কিনতে চেয়েছিল, কিন্তু সে কিনতে পারেনি। আর তখন থেকে এদের মধ্যে ঝগড়া চলছে। বেক হাইজুককে বলে, তুমি আমার বিল্ডিং এর সামনে গাড়ি পার্ক করেছো এই জন্য কারণ আমি তোমার প্রথম প্রেম ছিলাম, তাই তো? আর তুমি আমাকে এখনো ভুলতে পারছো না, তাই এমন করছো। আর এটা শুনে হাইজুক অনেক জোরে জোরে হাসতে থাকে। হাইজুক অনেক ফানি ভাবে বলে, আমার তো মনে হয় আমি তোমার প্রথম প্রেম, আর এজন্য তুমি এখনো এসব কথা বলেই যাচ্ছ। এটা বলে সে চলে যায়। আর বেক পেছন থেকে বলে, তুমি আমার প্রথম প্রেম একদমই নাও। ক্যাংহুকে দেখতে পাই যে হংজুর সাথে সে কিসের ঘটনাটি মনে করছিল আর বলছিল, আমি আজ হংজুকে কিস করেছি, আর তাকে অনেক হ্যাপি দেখাচ্ছিল। বেক আসে আর ক্যাংহুকে বলে, তোমাকে আজ একটু বেশি হ্যাপি লাগছে কি? ক্যাংহু বলে, হ্যাঁ। বেক বলে, এসব কথা ছাড়ো, তোমার মা ফোন করেছিল, তোমাকে আমেরিকা যেতেই হবে। ক্যাংহু বলে, কিন্তু আমি যেতে চাই না। বেক বলে, তোমাকে যেতেই হবে, আর তুমি তোমার প্রথম ভালোবাসা হংজুর জন্য তোমার এত বড় ক্যারিয়ার তুমি খারাপ করতে চাচ্ছ? ক্যাংহু বলে, আমি যদি এমন করিও তাহলে এতে সমস্যা কোথায়? বেক বলে, এতে সমস্যা আছে, কারণ তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, আমি তোমাকে নিয়ে অনেক ভাবি। তুমি এখন বড় হয়েছো, এখন আমি তোমার পরে সবকিছু ছেড়ে দিলাম, কোনটা ভালো আর কোনটা খারাপ আশা করি তুমি বুঝবে। বেক ক্যাংহুকে আরো বলে যে, তুমি ভেবো না তোমার ভালোবাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। প্রথম ভালোবাসা অনেকেরই হয়, আমারও ছিল, বুঝতে পেরেছো? শুধু তোমার একারই প্রথম ভালোবাসা না। এটা বলে ওখান থেকে বেক চলে যায়। আর ক্যাংহু ভাবে, আঙ্কেলের আবার হঠাৎ করে কি হলো? আমরা হাইজিন আর ইয়ংতাককে দেখি। হাইজিন ইয়ংতাককে বলে যে, তুমি আমাকে ইগনোর কেন করছিলে? ইয়ংতাক বলে, কই না তো, এমন কোনো ব্যাপার না। হাইজিন বলে, ঠিক আছে, তাহলে কালকে আমরা ডিনার করতে যাব। ইয়ংতাক বলে, কেন? তার কোনো প্রয়োজন নেই। হাইজিন বলে, তুমি আমাকে সেভ করেছিলে আর আমাকে হেল্প করেছিলে, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই, তুমি আমাকে বারণ করো না। আর এটা বলে সে ওখান থেকে চলে যায়। ক্যাংহুকে দেখতে পাই যে হংজুর কল আর মেসেজের অপেক্ষায় বসেছিল, কিন্তু হংজু তাকে কলও করে না আর মেসেজও করে
করে না। তখন তার কাছে সংপিল একটি ফটো সেন্ড করে যেটা ছিল হংজুর ফটো, আর সেটা দেখে ক্যাংহো স্মাইল করে। আমরা হংজুকে দেখি যে সংপিল রেস্টুরেন্টে এসেছিল। তখন তার কাছে জনহুর কল করে কিন্তু হংজু সেটা রিসিভ করে না। সংপিল বলে ফোন কেন রিসিভ করছো না? তখন হংজু বলে এটা কোনো ইম্পর্টেন্ট কল না। সংপিল হংজুকে বলে এখানে ক্যাংহো আসবে। তখন হংজু বলে তুমি ক্যাংহোকে এখানে কেন বলেছো? তখন সংপিল বলে ক্যাংহো আমার ফ্রেন্ড, আমি ওকে আসতে বলতেই পারি। হংজু বলে তুমি আমাকে শান্তিতে খাবার খেতেও দেবে না। এটা বলে সে ওখান থেকে বের হয়ে চলে যায়। কিছু সময় পর ক্যাংহো রেস্টুরেন্টে আসে আর সংপিলকে জিজ্ঞাসা করে হংজু কোথায়। সংপিল বলে সে তো অনেক আগে চলে গিয়েছে। হংজুকে আমরা দেখতে পাই বাস স্টপে বসেছিল, আর তখন তার কাছে জন্য অনেক মেসেজ দিচ্ছিল যে কল কেন রিসিভ করছো না, কিন্তু হংজু তাও কোনো উত্তর দেয় না। জন্যকে দেখে যে অনেক নেশা করেছিল আর হংজুর দেওয়া লেটারটি পড়ছিল। সে বলে হংজু আমাকে মিথ্যা কথা বলেছিল যে কখনো চেঞ্জ হবে না, কিন্তু সে চেঞ্জ হয়ে গিয়েছে। হংজুকে বাসের মধ্যে দেখি আর সে স্কুল লাইফের ক্যাংহো আর হংজুকে ইমাজিন করতে থাকে। সে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে ক্যাংহোকে দেখেছিল, কিন্তু সে যখন ক্যাংহোর কাছে আসে তখন সে ক্যাংহোকে আর ওখানে খুঁজে পায় না। হংজুর হাতে একটি ডকুমেন্ট ছিল যেখানে তার ক্যারিয়ার প্ল্যান ছিল, আর সে এটা দেখানোর জন্যই ক্যাংহোর কাছে এসেছিল। আর আমরা জানি হংজু আসার আগেই ক্যাংহো ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে হংজু ক্যাংহোর খোঁজে তার ক্লাসের সামনে দাঁড়িয়ে থাকে। তখন সে দেখতে পায় ব্ল্যাকবোর্ডে লেখা ছিল ক্যাংহো চলে গিয়েছে আর সে এখন থেকে আমেরিকায় পড়াশোনা করবে। আর এটা দেখে হংজুর হাত থেকে সেই ফিউচার প্ল্যানের কাগজটি পড়ে যায়, আর সেখানে লেখা ছিল সে আর ক্যাংহো পরবর্তীতে গিয়ে তারা দুজনে একসাথে অ্যানিমেশনের কাজ করবে। প্রেজেন্টে হংজু এসব কথা মনে করে আর বলে আমার রিলেশনশিপের দরকার নেই, আমি এখন একাই ভালো আছি। হংজুর কাছে জন্নুর মেসেজ আসতেই থাকে। জন্নু হংজুকে বলে আমার মেসেজ কেন রিপ্লাই দিচ্ছ না, আমি অনেক কষ্টে আছি, তুমি যদি আমার মেসেজের আর রিপ্লাই না দাও তাহলে আমি তোমাকে প্রজেক্ট থেকে বের করে দিব। এটা হংজু দেখে, কিন্তু তাও সে জন্নুর মেসেজে রিপ্লাই দেয় না। আমরা দেখি হংজু বাড়িতে এসে মাইন্ড ফ্রেশ করার জন্য সে তার মতো মেডিটেশন করে। তারপর হংজুর বাড়ির সামনে সংপিল আসে আর হংজুকে বলে চলো একটা ট্রিপে যাই। হংজু খেয়াল করে নিচে ক্যাংহো আছে, তাই সে সংপিলকে বলে আমি যাব না, এমনি আমার পা ঠিক নেই। তখন সংপিল বলে তোমার পা একদম ঠিক আছে, কালকে তো ক্যাংহোর নাম যখন নিলাম তখন তুমি দৌড়াতে দৌড়াতে বের হয়ে গেলে, আর এমনিও তোমাকে তো আমরা দৌড়াতে বলছি না আর গাড়ি চালাতেও বলছি না, শুধু বলছি আমাদের সাথে তুমি এনজয় করো। হংজু বলে কিন্তু আমার এনজয় করার মন মানসিকতাই নেই। সংপিল বলে তুমি সবসময় তোমার কাজ নিয়ে থাকো, কখনো কি আমাদের সাথে সময় কাটিয়েছো? হংজু বলে তুমি আর ক্যাংহো মজা করো। সংপিল বলে আমি আর ক্যাংহো না, ওখানে বেকও আছে আর হাইজিন আর ইয়নত্যাকও আমাদের সাথে আসবে। আমরা ওদের চারজনকে গাড়ির মধ্যে দেখি। ক্যাংহো আর হংজু একসাথে পেছনে বসেছিল আর ক্যাংহো সবসময় হংজুর দিকেই তাকিয়েছিল, আর এজন্য হংজুর অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। ইয়নত্যাক হংজু আর ক্যাংহোর দিকে তাকাই আর বলে আমার মনে হয় তোমাদের মধ্যে কিছু চলছে। তখন হংজু বলে তুমি এসব বলা বন্ধ করো, নাহলে আমি তোমার ঘাড় ভেঙে দিব, আর চুপ থাকো। বেক ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়ি থামাই আর সংপিলও বলে আমি কিছু নিয়ে আসছি। তখন হংজু বলে দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাব, কিন্তু ইয়নত্যাক বলে তুমি গাড়ির মধ্যেই থাকো, এটা বলে সে চলে যায়। হংজু বাইরে বের হয়ে আসলে ক্যাংহো তাকে হেল্প করে, কিন্তু হংজু ক্যাংহোর হেল্প নেয় না আর বলে কাল আমাদের মধ্যে যা হয়েছিল সেটা ভুলে যাও আর এমন প্রিটেন্ড করো যেন কিছুই হয়নি। ক্যাংহো বলে কোনটা নিয়ে প্রিটেন্ড করা উচিত, কাল আমাদের মধ্যে কিস হয়েছিল এটা নিয়ে, নাকি তোমার জন্য আমার ভিতরে ফিলিংস আছে এটা নিয়ে? তখন হংজু বলে সবকিছু নেই, এমন প্রিটেন্ড করো যেন কিছুই হয়নি। হংজু আরো বলে আমরা আগে কি সুন্দর ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন তোমার সঙ্গে আমার অনেক আনকমফোর্টেবল ফিল হয়, একটু মজা লাগছে না। ক্যাংহো বলে কিন্তু আমার তো ভালো লাগছে, তুমি যখন আনকমফোর্টেবল ফিল করো তখন তোমার সঙ্গে থাকতে আমার আরো বেশি ভালো লাগে। এটা শুনে হংজু অবাক হয়ে যায়। সংপিল চলে আসলে হংজু তাকে বলে গাড়ি আমি চালাবো। তখন ক্যাংহো বলে না গাড়ি আমি চালাবো, এমনিও তোমার পায়ের অবস্থা ঠিক নেই। হংজু বলে ঠিক আছে, কারণ সে ভেবেছিল সে পেছনে গিয়ে বসবে, কিন্তু এত সময় বেগ দৌড়ে চলে আসে আর পেছনে বসে যায়, আর হংজুকে সেই সামনেই বসতে হয় ক্যাংহোর পাশে। হংজু আলবার্ট কেক নামে কোনো একটি খাবার খাচ্ছিল। ক্যাংহো বলে আমিও চাই, আমার দুহাত বিজি, আমাকে খাওয়াই দাও। হংজু বলে কি তুমি কি আমার হাতে মরতে চাও? আর ক্যাংহোকে না দিয়ে হংজু নিজেই খায়। শেষে ক্যাংহোকে বলে যে একটা বেঁচে আছে, তুমি কি খাবে নাকি এটাও খেয়ে নিবো আমি? তো শেষে ক্যাংহো নিজে নিয়েই খায়। হংজু জিজ্ঞাসা করে এটা কি আমেরিকায় পাওয়া যায়? ক্যাংহো বলে না। তখন হংজু বলে তাহলে আমেরিকায় যাওয়ার আগে তোমাকে বেশি বেশি খেয়ে নেওয়া উচিত। তারপর হংজু সমুদ্র দেখতে পায় আর সমুদ্র দেখে সে অনেক হ্যাপি হয়। তারা সবাই হোটেলে চলে এসেছিল। তারপর বেক আর সংপিল একসাথে মাছ ধরার জন্য চলে আসে। হংজু ক্যাংহোকে বলে তুমিও ওদের সাথে ফিশিং এ যেতে পারতে। হংজু তার হাত দিয়ে কিছুটা ধরতে গেলে ক্যাংহো তার হাত ধরে নেয় আর বলে চলো একসাথে যাই। হংজু বলে আমি যাব না, তুমি যাও। হংজু ওখান থেকে চলে এসে তার বেডে শুয়ে পড়ে আর বলে আমি শুধু এনজয় করব, ক্যাংহোর কথা আমি একদমই ভাববো না। হাইজিন হংজুর কাছে ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি ক্যাংহোর সাথে এনজয় করছো তো? হংজু বলে এমন কোনো কিছুই তা, আমি তো ওকে হেট করি। হাইজিন বলে কিন্তু আমার মনে হয় তোমাদের দুজনের
মধ্যে কিছু একটা আছে। হংজু বলে এমন কোনো কিছুই না, আর তোমার তো এখানে ইয়ন্তাকের সঙ্গে আসার কথা ছিল, কই তুমি? হাইজিন বলে তোমাকে বলতে ভুলেই গেছি, আজ আমি যেতে পারবো না, তুমি কেন সাথে মজা করো। ইয়ন্তাককে দেখি যাকে হাইজিনের বাবা বলছিল তার বড় মেয়ের সঙ্গে ডেটে যাওয়ার জন্য, অর্থাৎ হাইজিনের বড় বোনের সাথে, কিন্তু ইয়ন্তাক বারণ করে দেয়। তখন হাইজিনের বাবা বলে হ্যাঁ আমি ডেটে যাওয়ার জন্য তোমাকে ফোর্স করতে পারি না, কিন্তু আমি আমার বড় মেয়ের নাম্বার দিয়ে দিয়েছি, তুমি তার সঙ্গে একটু কথা বলে নিও। আর এটা বলে সে চলে যায়। তখন ওখানে হাইজিনও চলে আসে আর হাইজিন ইয়ন্তাককে হাই দেয়। ক্যান হো হংজুকে বাইরে নিয়ে আসে আর হংজু দেখতে পায় সংপিল আর বেক একটিও মাছ ধরতে পারেনি। তারপর হংজু ক্যানহোকেও মাছ ধরতে বলে। তখন সংপিল বলে এ তো মাছ ধরতেই পারবে না, এ আর কবে মাছ ধরেছে। ক্যানহো বলে আমি মাছ অনেক ভালোভাবে ধরতে পারি, এটা বলে সে সংপিলের সাথে মাছ ধরতে চলে যায়। আর ক্যানহো হংজুর দিকে তাকাই ছিল আর হংজু ক্যানহোর দিকে তাকিয়েছিল, একে অপরকে দেখছিল। আমরা মিউসুক নামের একজনকে দেখি যে হাইসুকের কাছে এসেছিল জন্নু আর হংজুর কন্ট্রাক্ট সাইন করার জন্য এসেছিল। সাথে সে এটাও বলে যদি জন্নু আর হংজু একসাথে কাজ করে তাহলে সেই কাজটি ভালো হবে না, তাই প্রডিউসার চেঞ্জ করতে হবে। হাইজুক বলে আমি কখনো এটা করব না, হংজু অনেক প্রফেশনাল আর সে ভালো করেই জানে পার্সোনাল লাইফকে কাজের মধ্যে আনতে হয় না। তখন মিনহো বলে কিন্তু জন্নু এই ব্যাপারে প্রফেশনাল না। তখন হাইজুক বলে ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি। সে হংজুকে কল করে আর বলে পরের সপ্তাহ থেকেই তোমাকে জন্নু স্টুডিওতে কাজ করতে হবে। হংজু বলে আমি এত তাড়াতাড়ি এটা করতে পারবো না। তখন হাইজুক বলে তোমাকে করতেই হবে আর এই কাজটি তোমাকে 1 মাসের মধ্যে শেষ করতে হবে। অন্যদিকে সংপিল আর ক্যানহো মাছ ধরছিল। সংপিল মাছ ধরতে না পারলেও ক্যানহো অনেকগুলো মাছ ধরে ফেলে। তখন সংপিল ক্যানহোকে বলে তুমি তো সব কাজেই পারফেক্ট। ক্যানহো সংপিলকে জিজ্ঞাসা করে তুমি যখন রেস্টুরেন্ট দিয়েছিলে তখন তোমার মা কি বলেছিল। সংপিল বলে আমার মা আমার কাছ থেকে তেমন কোনো আশাই রাখেনি, কিন্তু আমাকে তো কিছু করতেই হতো। তখন ক্যানহো বলে আমার মায়েরও আমার পরে তেমন কোনো আশা নেই, কিন্তু যেটা সে চায় তার প্ল্যান সে আগে থেকেই করে রাখে আর তার ইচ্ছাটাই শেষ কথা। তখন সংপিল খেয়াল করে যে সমুদ্রের কিনারাতে হংজু যাচ্ছে। ক্যানহো আর সংপিল খেয়াল করে যে সমুদ্র থেকে ঢেউ আসছে। ক্যানহো এটা দেখে হংজুর কাছে যাওয়ার জন্য দৌড় লাগায়। আমরা দেখি হংজু সমুদ্র থেকে কিছুটা তুলছিল, তখন সে পড়ে যাচ্ছিল আর ক্যানহো তাকে ঠেকিয়ে নেয়। ক্যানহো হংজুকে বলে তুমি এখানে কি করছো, সমুদ্র থেকে অনেক বড় ঢেউ আসছে দিকে। হংজু বলে আমি এখানে সমুদ্র শসা ধরার জন্য এসেছিলাম, তুমি কি আমার জন্য কয়েকটা ধরতে পারবে। কিন্তু ক্যানহো বারণ করে দেয়। তখন হংজু বলে তোমার কি ভয় লাগছে, ভয় লাগলে আমি একাই ধরে নিচ্ছি। ক্যানহো বলে তোমার দরকার নেই, আমি ধরে দিচ্ছি। আর সে অনেক আজব ভাবে শসাগুলোকে তুলে ধরছিল। তারপর হাইজিন আর কিয়ন্তাককে দেখতে পায় যারা হংজুর কাছে আসছিল। হাইজিন কিয়ন্তাককে বলে আমরা এই প্রথম একসাথে কোথাও যাচ্ছি। কিয়ন্তাক বলে আমরা তো পাহাড়েও একসাথেই গিয়েছিলাম। হাইজিন বলে সেটা অন্য কথা ছিল, অন্য ব্যাপার, তখন তো আমি ভালো করে রেডিও হয়েছিলাম না। কিয়ন্তাক বলে কিন্তু আমার কাছে তোমাকে সবসময়ই সুন্দর লাগে। হাইজিনের কাছে তার বড় বোনের কল আসে আর সে হাইজিনকে বলে যে আমাকে কিয়ন্তাকের ছবি পাঠাও, কারণ বাবা তার সাথে আমার ডেট ঠিক করেছে। তা শুনে হাইজিন অনেক চমকে যায় আর কিয়ন্তাককে জিজ্ঞাসা করে তুমি কি আমার বড় বোনকে ডেট করবে। এখন কিয়ন্তাক বলে এমন কোনো ব্যাপার না, তার সঙ্গে ডেট করার আমার কোনো ইচ্ছাই নেই। হাইজিন কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু কিয়ন্তাক তখন গাড়ির মিউজিকের সাউন্ডটি বাড়িয়ে দেয়। ক্যাংহো আর হংজুকে দেখতে পাই। ক্যাংহো অনেকগুলো সমুদ্র শসা ধরেছিল আর সেগুলো হংজুর টুপির মধ্যে রাখছিল। হংজু একটি অক্টোপাস দেখতে পায় আর বলে আমি এটি ধরতে চাই। সেও ধরে আর তার সাথে ক্যাংহো তাকে হেল্প করে। তারপর তারা হঠাৎ করেই একে অন্যের উপরে পড়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়েছিল। হংজু ক্যাংহোকে টাচ করতেই যাচ্ছিল, কিন্তু ক্যাংহুর মুখের পরে হাত দিয়ে সে উঠে দাঁড়ায়। ক্যাংহো হংজুকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কিস করতে যাচ্ছিলে তাই না। হংজু বলে এমন কোনো কিছুই না। তারপর ক্যাংহো খেয়াল করে সেখানে হংজুর ক্যাপ ছিল না। ক্যাংহো হংজুকে জিজ্ঞাসা করে তোমার ক্যাপ কোথায়। আসলে ক্যাপটি ভেসে গিয়েছে। হংজু বলে আমি জানি না, আমাকে মাফ করে দাও। এটা বলে সে ওখান থেকে দৌড়ায়। ক্যাংহো চেঁচায় আর বলে তুমি আমার সকল কষ্ট বৃথা করে দিলে। হংজু আর ক্যাংহো হোটেলে এসে দেখে ইয়ন্তাক আর হাইজিন চলে এসেছে। হাইজিন রসুন বাটছিল আর অনেক রেগে ছিল। হংজু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমার রেগে আছো কেন। এটা বলে সে হাইজিনকে নিয়ে বাইরে চলে আসে। তো জিজ্ঞাসা করে তোমার আর ইয়ন্তাকের মধ্যে কি ঝগড়া হয়েছে। হাইজিন বলে আমি আর কিয়ন্তাক ডেট করছি না, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যাতে তুমি আর ক্যানহো ক্লোজে আসতে পারো, আর ক্যানহো আমাকে পছন্দ করে না। হংজু বলে তোমার মিথ্যা বলা উচিত হয়নি, কিন্তু তুমি স্যাড কেন। হাইজিন বলে আমাকে কিয়ন্তাক রিজেক্ট করে দিয়েছে। আর আমাদের ওই সিনটি দেখানো হয় যখন কিয়ন্তাক মিউজিক অন করছিল, তখন হাইজিন মিউজিকটি বন্ধ করে দেয় আর জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমার বড় বোনকে ডেট করবে। এখন কিয়ন্তাক উত্তর দেয় এমন কোনো ব্যাপার না, আমি ডেট করতে চাই না, আর আমি এ ব্যাপারে তোমার বাবাকেও বলে দিয়েছি। এটা শুনে হাইজিন খুশি হয় আর কিয়ন্তাককে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ডেট করবে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে কিয়ন্তাক অনেক চমকে যায়।
তখন হাইজিন বলে তুমি চমকে গেলে কেন, তুমিও তো আমাকে পছন্দ করো তাই না? তখন কিয়নতাক বলে এমন কোনো ব্যাপার না, তোমার নিয়ে আমার ভিতরে কোনো ফিলিংস নেই। এটা শুনে হংজু বলে কিন্তু তুমি ইয়নতাককে কবে থেকে পছন্দ করলে? তুমি তো দেখতে ভালো এমন ছেলে পছন্দ করতে তাই না? হাইজিন বলে আমি ইয়নতাককে পছন্দ করি কারণ তার আচার আচরণ আর টেস্ট অনেক ভালো। তারপর তারা দুজন রুমে চলে আসে আর হাইজিন ইয়নতাকের পাশে বসে আর ক্যাং হু হংজুকে ইশারা করে তার পাশে বসার জন্য, আর হংজুও তার পাশে বসে পড়ে। তারপর তারা একসাথে অনেক এনজয় করে আর একসাথে সবাই মিলে ছবিও তোলে। আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যেখানে হংজুকে তার মা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হংজু তার মার পেছন পেছন গেলে তখন দেখতে পাই তার আন্টিও তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখে হংজু তার আন্টির কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমার কাজিন কবে আসবে। তার আন্টি বলে সে চলে আসবে। এটা বলে তার আন্টিও চলে যায় ওখান থেকে। আমাদেরকে ওই সিন দেখানো হয় যখন জন্হু বিদেশ যাচ্ছিল আর হংজু তার পেছন পেছন যাচ্ছিল। হংজু জন্হুকে থামতে বলে কিন্তু জন্হু থামে না। তখন হংজু চেঁচিয়ে বলে আজকের পর থেকে আমার স্বপ্নে আর আসবে না। তখন ওখানে ক্যাংহো আসে। হংজু ক্যানহুকে বলে তুমি আমার স্বপ্নে কি করছো? ক্যানহো বলে আমি তোমার স্বপ্নে এসেছি তোমাদের দুজনের রোম্যান্স বরবাদ করার জন্য। হংজু জিজ্ঞাসা করে কিন্তু তুমি এই ব্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছ? তুমি কি বিদেশ চলে যাচ্ছ? তখন ক্যানহো বলে হ্যাঁ আমি বিদেশ চলে যাচ্ছি, তুমি কি আমাকে থামাবে? আর এই সব কিছু হংজু স্বপ্ন দেখছিল। সে ঘুম থেকে উঠে বলে ক্যাংহু আমার কাছে শুনলো কেন যে আমি তাকে থামাবো কিনা, সে তো এমনিও চলে যাবে। হংজু বাইরে আসে আর দেখতে পাই ঘরে কেউ নেই। আর আমরা দেখতে পাই গাড়ির মধ্যে সবাই সিওল ফিরে যাচ্ছে কিন্তু সেখানে ক্যানহো ছিল না। আর হাইজিন কিয়নতাকের অনেক কেয়ার করছিল আর বলছিল আমরা অনেক মজা করেছি, আমাদের উচিত এমন ট্রিপে বারবার আসা। তখন বেকের কাছে ক্যাংহুর মায়ের কল আসে আর বেক চমকে যায় আর বলে আপনার এমন করা একদমই উচিত হবে না। আর তখন ক্যাংহু ঘরে আসে আর হংজু ক্যাংহুকে জিজ্ঞাসা করে সবাই কোথায় গিয়েছে। ক্যাংহু বলে সবাই সিওল চলে গিয়েছে। হংজু বলে তাহলে আমাদের কি হবে? তখন ক্যাংহু বলে তুমি বলেছিলে তোমার কাছে আরো একদিন ছুটি আছে, তাই আমরা এখানে আরো কিছু সময় থাকতে পারি। এটা শুনে হংজু পেছনে যাচ্ছিল। তখন তার মাথায় আঘাত লাগতেই যাচ্ছিল কিন্তু ক্যাংহু তাকে ঠেকিয়ে নেয় আর বলে মাথায় আঘাত লাগতে পারে, খেয়াল রাখো। হংজু কিছু একটা মনে করে। তারপর ক্যাংহুকে বলে তুমি চলে যেও না। তখন ক্যাংহু বলে তুমি কি বললে? হংজু বলে আমি বলছি তুমি আমেরিকা চলে যেও না। ক্যাংহু বলে আমি কোথাও যাব না। হংজু বলে সত্যি? ক্যাংহু বলে হ্যাঁ এখানেই থাকবো। হংজু বলে নিজের কথা ফেরত নিও না। এটা বলে সে হংজুকে টেনে কিস করে। আর এপিসোডের শেষে ওই সিন দেখানো হয় যখন হংজু জন্নুর পেছন পেছন দৌড়াচ্ছিল। জন্নু যখন বিদেশ চলে যাচ্ছিল, হংজু জন্নুকে অনেক ডাকে কিন্তু জন্নু কোনোভাবেই থামে না। জন্নু অনেক কান্না করছিল। জন্নু নিজেই বলছিল এবার আমি সাকসেস হয়ে আর একটি নোবেল লিখে তারপরেই ফিরে আসবো। আর ভালোবাসা চেঞ্জ হয় নাকি মানুষ চেঞ্জ হয়, কোনটা পরিবর্তন হয় আমি জানি না। এটা বলে সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে ওখানে দাঁড়িয়ে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। বাই বাই।